দেখো শুধু শুধু এই অশান্তিটা করা বন্ধ করো। আমি যখন এ বাড়িতে এসেছি তুমি বুঝতেই পারছো, চলে যাওয়ার জন্য তো আমি আসিনি। তোমার লজ্জা করে না? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে সংসার ভাঙছো তুমি। যদি ফাঁক না থাকতো তাহলে তো আমি ঢুকে পড়তে পারতাম না। আর আমার সাথে যা যা হয়েছে, আমাকে যা যা বলা হয়েছে সবটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর একবার যখন আমার বিয়ে হয়ে গেছে, আমার একটা বাচ্চা হয়ে গেছে, আমারও তো কিছু করার নেই। আমার বাচ্চার স্বার্থে, আমার স্বার্থে এই লড়াইটা তো আমাকে লড়তেই হবে। আর তাছাড়া ওর কি আছে? ওর তো বাচ্চা কাচ্চা নেই, ঝাড়া হাত পা। আর চন্দনও তো বলেছে যে একটা খোরপোশ ওকে দিয়ে দেবে, তাহলে ওর অসুবিধার কি আছে? ও কেন আমাদের মধ্যখানে থেকে এই অশান্তিটা বাঁধাচ্ছে? কিন্তু আইন তো অন্য কথা বলছে। আইন অনুযায়ী আমি যেহেতু লিগ্যাল ওয়াইফ, আমি এই বাড়িতে থাকতেই পারি, সেটা আমার অধিকারের মধ্যে পড়ছে। তুমি থাকো না তোমার বরকে নিয়ে। আমি তো তোমার বরকে কেড়ে নিইনি নিজের কাছে, তোমার থেকে দূরেও সরিয়ে দিইনি, নিজের ঘরে দরজা বন্ধ করে আটকে রেখে দিইনি। অসুবিধাটা কোথায়? থাকো না। আছেই তো, থাকো না আবার কি। কিন্তু সেই থাকার মধ্যে তো কোনো সম্মান নেই। আমারও তো বন্ধু বান্ধব আছে, আমার বাপের বাড়ির লোকজন আছে, তারা এখানে এসে দেখবে যে একটা জলজ্যান্ত বউ এখানে বসে আছে। তো জলজ্যান্ত বউটা যদি বাড়িতে আগে থেকে থাকে তাহলে কি করা যাবে? তোমার তো এ পাড়ায় বাপের বাড়িও আছে, তুমি তো তোমার বাপের বাড়িতেও চলে যেতে পারো, সেখানেও তো থাকার তোমার অধিকার আছে। তোমাকে যদি ঠিক একই কথা বলা হয়, তুমি যাও তোমার বাপের বাড়িতে, বিপাশা কোথাও যাবে না। আর ও যদি নিজে থেকে যেতেও চায়, আমরা ওকে যেতে দেব না। एकदम ठीक बोलेছো সুচরিতা, हम लोग सब मिलके ना उसको रोकेंगे। अगर একটা মেয়ের সাথে এরকম अन्याय হবে তো लोगों को मौका मिल जाएगा, वो हर दूसरी लड़की के साथ এরকম ही अन्याय করবে। इसलिए ना একটা एग्जांपल सेट হওয়া দরকার আছে। जाइए ना जाइए, आप सासू माँ सब मिलके जाइए ना, पुलिस में कंप्लेन कर दीजिए। আমরা भी চুপ থাকবো না, হ্যাঁ আমরা भी পুলিশে কমপ্লেন করব। আর পুলিশ তো আপনার ঘরের লোক নয় না কি আপনি যা বলবেন তাই শুনবে। হ্যাঁ, पूरा कोर्टे जाबे, ओखाने केस होबे, फिर उसका सही जजमेंट होबे, उसके बाद जो होगा हम लोग देख लेंगे। और আপনি না हर रोज एक ही बात করবেন না, কোনো ফায়দা হবে না কিন্তু। ও তার মানে ও এত বড় একটা ঘর দখল করে থাকবে, চন্দন ওর মার সাথে কোনো রকমে শোবে, আমি আমার বাচ্চাকে নিয়ে কষ্ট করে এ বাড়িতে থাকবো? না না, এর জন্য তো আমি এখানে আসিনি। তুমি এ বাড়িতে আসার আগে থেকে যদি ওর এই বাড়িতে আরেকটা বউ থাকে তাহলে তো তোমাকে এই কষ্টটা পেতেই হবে। ভাই কি করা যাবে বলো? তোমাকে তো আমরা কেউ ডেকে ডেকে আনিনি, তুমি তোমার হাজবেন্ডকে বিশ্বাস করে এখানে এসেছো। সে বিশ্বাস তোমার হাজবেন্ড রাখেনি, তার দায় তো ভাই আমার নয়। আমিও তো এতগুলো বছর এই সংসারে রইলাম, এতগুলো মানুষকে সেবা যত্ন করলাম, তার তো একটা মূল্য আছে। আজকে দুম করেও তোমাকে নিয়ে চলে এসেছে বলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো, হতেই পারে না, ইম্পসিবল। দুদিন পর ও যদি তোমার জায়গায় অন্য কাউকে নিয়ে আসে বাড়িতে, তুমি চলে যাবে বাড়ি ছেড়ে? ও কখনো সেটা করবে না। ও বাবা, যে আমার সঙ্গে এই কাজটা করতে পারে সে কোনোদিন আর কোনো মেয়ের সঙ্গে তোমার সঙ্গে এই কাজটা করতে পারবে না, বলতে পারছো? বলতে পারছি, ও করবে না, কারণ তোমাদের মধ্যে বনিবনা ছিল না, তাই জন্য। আমি তো দেখছি তুমি অত্যন্ত বোকা একটি মেয়ে। দেখো তোমার কাছে আমরা গেলাম, গিয়ে কিন্তু তোমাকে সমস্তটা বলে এসেছি, কিন্তু তুমি কি করছো? তুমি তোমার চোখকে আর মনকেই বিশ্বাস করতে চাইছো, আমাদের কথা বিশ্বাস করছো না। কিন্তু আমরা দেখেছি, জানো তো, নিজের চোখে দেখেছি যে বিপাশাদি চন্দনদাকে ঠিক কতটা ভালোবাসতো। চন্দনদাও বিপাশাদিকে ভালোবাসতো, যদিও বা সেটা অভিনয় ছিল। বিশ্বাস হচ্ছে না তো আমার কথা? যদি বিশ্বাস না হয়, যাকে শাশুড়ি মা বলে ডাকছো তাকে কি জিজ্ঞেস করো না। যদিও বা উনি সত্যি কথা বলবেন কিনা আমি জানি না, নিজের ছেলের কথা ভেবে এখন তো উনি অনেক কিছুই বলছেন, বিপাশাদির এগেনস্টেও কথা বলছে। তোমার ননদ অন্তত তাকে জিজ্ঞেস করো, সে যদি সত্যিটা বলে। আর তাছাড়া পাড়ার লোকজন তো আছেই, তারা তো সব দেখছেই। পাড়ার লোকদের কি জিজ্ঞেস করবো? পাড়ার লোক কি জানবে স্বামী স্ত্রীর ভেতরের কথা? আর তাছাড়া পাড়ার লোকের থেকে নিশ্চয়ই আমি আমার স্বামীকে বেশি বিশ্বাস করবো। এই শোনো, স্বামী কথাটা বলা না অত সহজ নয়। স্বামী স্ত্রী হতে গেলে কিছু অফিসিয়াল নিয়ম কানুন পালন করতে হয়, সেটা জানো? সেটা তো হয়নি তোমাদের, তাই নিজেকে আমাদের সামনে অন্তত স্ত্রী বলো না। তোমার নিজেকে স্ত্রী বলতে ইচ্ছে হতেই পারে, যদি সেটা হয় নিজের মনে মনে বলো, অথবা তোমার স্বামী চন্দন তার কানে ফিসফিস করে বলো। আমার তোমাকে অন্তত স্ত্রী বলতে ইচ্ছে করছে না। তোমাকে স্ত্রীর জায়গায় যে শব্দটা দিয়ে, সে শব্দটা আমি উচ্চারণ করতে পারবো না। আমার শিক্ষায় নেই, আমার বড় হওয়ায় নেই সেই শব্দটা, তাই উচ্চারণ করতে পারবো না। এখান থেকে বেরো তো এখন, আমার বন্ধুরা এসছে, আমরা কথা বলবো, বেরো এখান থেকে। শোনো, তোমাকে এই ঘরটা ছাড়তে হবে। তোমার কথায়? এই ঘরটা বিপাশাদি ছাড়বে না। সেটা কি তোমার কথায়? আমাদের কথায়, কারণ আমরা বিপাশার বন্ধু, ওর শুভাকাঙ্ক্ষী। যে মেয়েটা সর্বস্ব হারিয়েছে, তুমি সেই মেয়েটা কোন ঘরে থাকবে, কোথা থেকে বেরোবে, এটা ঠিক করা তুমি কে বলো তো? হ্যাঁ, তুমি যেটা করছো না ওর সঙ্গে, সেটা অন্যায় করছো, আর আমরা থাকতে সেটা কখনো মেনে নেব না। তোমার কথা বলা হয়ে গেছে? এটা তো বিপাশার ঘর, আমরা এখানে থাকি, তুমি যাও। আমরা নিজেরা কথা বলবো, তখন থেকে বলছি, হাঁ করে বোকার মতো দাঁড়িয়ে আছে। যাও না, নিজের ঘরে যাও না।
তুমি আমার সাথে এরকম দুর্ব্যবহার করছো? ওমা এ কি, তুমি তো এতক্ষণ ধরে আমাকে এতগুলো কথা শোনালে, আমার সঙ্গে তুমিও দুর্ব্যবহার করলে, তাহলে আমি কেন করতে পারবো না তোমার সঙ্গে? তুমি এসে হঠাৎ কোথা থেকে আমার বাড়িতে আমার সংসারে বাচ্চা নিয়ে ঢুকে পড়বে আর তোমাকে কিছু বলা যাবে না? কেন? কি মনে করছোটা কি নিজেকে তুমি? তোমার হাজবেন্ড এখন তোমার পাশে আছে, আমি বুঝতেই পারছি সেটা। শুধু হাজবেন্ড তো নয়, তোমার শাশুড়ি, তোমার ননদ, তারা সবাই তোমার পক্ষে রয়েছে, তোমার পাশে রয়েছে। তা বলে কি ভাবছো আমার পাশে কেউই নেই? পাড়া প্রতিবেশী নেই? তাদের কোনো দাম নেই? চলো দেখবো আমি কার দাম আছে কার দাম নেই, আমিও দেখে নেবো। যাও বলো গিয়ে তোমার হাজবেন্ডকে, বলো এই লড়াইটা আমি লড়তে প্রস্তুত, কি করতে পারে আমিও দেখে নেবো। আর তোমার শাশুড়ি মাকে গিয়েও বলো, আমার এগেনস্টে লড়াই করতে চায় তো করুক, আমি চাই উনি বলুন যে আমাকে উনি এই বাড়িতে থাকতে দেবেন না। ওনার নিজের মুখে এটা উনি বলুন, আমি চাই, তারপর আমি দেখে নেবো কি করে এই বাড়িতে থাকা যায়। আসুন স্যার, আসুন আসুন। মা, মা স্যার এসেছেন। কেমন আছো মা? আছি স্যার। পরাগের অবস্থা কেমন? নমস্কার মাস্টারমশাই। নমস্কার। পরাগের অবস্থা আপনি জিজ্ঞেস করছিলেন না? আর কেমন এই আচ্ছা একরকম, তবে ছেলেটা আমার আর চাকরি বাকরি করতে পারবে না মাস্টারমশাই। হ্যাঁ, ভালো হয়েছে আমার বৌমা চাকরিটা নিতে রাজি হয়েছে। আপনি বোধহয় জানেন না, ওই আমার ছেলের আর ছেলের বউয়ের আবার নতুন করে বিয়ে শাদী হয়েছে, ওরা আবার একসঙ্গে থাকছে। আপনি একটু আশীর্বাদ করবেন। শিমুলের প্রতি আমার আশীর্বাদ তো অনেক আগে থেকেই আছে। পরাগের এখন সুমতি হয়েছে, পরাগের প্রতিও আমার অনেক আশীর্বাদ। ছেলেটার এমন হওয়া উচিত ছিল না, শুধুমাত্র নিজের বুদ্ধির দোষে জীবনটা একেবারে তছনছ হয়ে গেল। আপনি চিন্তা করবেন না, শিমুল তো আবার ফিরে এসেছে। শিমুলের প্রতি আমার অগাধ বিশ্বাস, ও নিশ্চয়ই সমস্ত কিছু ঠিক করে নেবে। সেই ভরসাতেই তো আছি মাস্টারমশাই। আমারও অনেক ভরসা যে একদিন আমার ছেলেটা আবার আগের মতন সুস্থ হয়ে যাবে, আবার আবার সব কিছু ঠিক হয়ে যাবে, আবার আবার নতুন করে ঘরে ঘরে আমার এই বাড়িটাতে আলো জ্বলে উঠবে গো। নিশ্চয়ই নিশ্চয়ই চলে উঠবে। এটা তো ঈশ্বরের কাছে খুব বেশি চাওয়া নয়। বলছি স্যার, আপনি বসুন না, কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? আর আজ কিন্তু আমি নিজের হাতে রান্না করেছি, না খেয়ে কোথাও যাবেন না, খেয়েই যাবেন। আমাকে তো এখান থেকে স্কুলে চলে যেতে হবে মা, আর তাছাড়া আমি বাড়ি থেকে খেয়ে এসেছি। ওই দেখো, ঠিক আছে মা, খাবারটা বরঞ্চ প্যাক করে দেব, আপনি লাঞ্চ আওয়ারে খাবারটা খেয়ে নেবেন। এই দেখুন, এই হলো আপনার বৌমা। সে কি আর আমি জানি না, খুব ভালো করে জানি। আর সেই জন্যই তো ছাড়তে পারলুম না, আঁকড়ে ধরে থাকি। আমি, আমার মেয়েটা, আমরা দুজনেই ওকে আলগা হতে দিতে পারিনি। আর সত্যি কথা বলতে কি মাস্টারমশাই, আমার ছেলেটাও না, ওই পরাগ, সেও আজকাল কেমন জানি না বৌমাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। একসময় সে যা যা করেছে, এখন যে সে এতটা নিজেকে ঠিক করতে পেরেছে, সে যে অন্য কিছু ভাবতে পারছে, আমার তো মনে হয় ওর জীবনের করা সমস্ত অপরাধ ওইখানেই ভগবান মাফ করে দেবে। ছাড়ো না এসব কথা, আমি বরঞ্চ তোমার ছেলেকে ওপর থেকে নিয়ে আসি। স্যার আপনি বসুন। আমি ওপরে যেতে পারি? না না, কোনো দরকার পড়বে না, আমি নিয়ে আসতে পারবো। আমি আসছি। পারবি তুমি? পারবো মা, তুমি তো জানো আমাকে। লেগে টেগে না যায়। মাস্টারমশাই, বৌমা তো কিছুতেই রাজি হচ্ছিল না চাকরিটা নেবে বলে। অনেক বলে কয়ে বুঝিয়ে তাকে রাজি করানো হয়েছে। তবে সত্যি কথা বলতে কি, আমার পরাগ, সেও বৌমাকে অনেক বুঝিয়েছে গো, অনেক বুঝিয়ে রাজি করেছে। তবে
সমস্যা হলো কি ওই পরাগ, সে না কেমন জানি মনে মনে বিশ্বাস করে ফেলেছে যে তার জীবনটা আর বেশি দিন নেই। সে সে জানে যে সে আর বেশি দিন থাকবে না। তার চেয়ে ও যদি একবার মনে মনে ভাবতো যে ওকে বাঁচতে হবে, ও বাঁচবে, তাইলে বোধহয় ভালো হতো। আপনি আপনি এ নিয়ে একদম চিন্তা করবেন না। আসলে পরাগ একটা অনুতাপের মধ্যে আছে, তো আমার মনে হয় সেজন্যই। কাকিমা, ও মাস্টারমশাই, আপনি বসুন, দেখি বসুন বসুন, আমি আসছি। কি গো, এসো 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 এসো। শিমুল আমাদের আসতে বলেছিল। हाँ, और उसके साथ ना कुछ डिस्कस भी करा छिलो बिपाशा दी के बारे में। আর কিছু বলি, আমার বাড়িতে তোমরা আসবে না, এত কথা বলছো কেন? কি কথা? এ বাড়িতে আসতে গেলে বুঝি অতখানি কৈফিয়ত দিতে হবে আমাকে? এসো 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 শিগগির এসো। বলছি কি, বৌমা গেছে পরাগকে ওপর থেকে আনতে। ওই মাস্টারমশাই এসেছেন, ওদের ওই চাকরি বাকরির ব্যাপারে সই সাবুত দরকার, তো তাই উনি আজকে বোধহয় সেসবই করে নেবেন। বলছিলাম বিপাশা, তোমরা একটু বসো না মা, তোমরা একটু বসো, আমি চা করে আনি। কেমন? ঠিক আছে, ঠিক আছে। আসি রাখ। আস্তে এসো, আস্তে আস্তে, कुछ हेल्प করবো আমরা? এসো না গো, একটু ধরো। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, আমি পারবো। আস্তে আস্তে আস্তে, এই জায়গাটা আস্তে। এসো এসো এসো, ধীরে ধীরে। তুমি ওই জায়গাটা একটু ধরো না গো। বসো, এসো এসো এসো, সাবধানে বসো 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 বসো। কি গো বিপাশা দি, কি খবর তোমার? কোনো অসুবিধা হয়নি তো? এমনিতে কোনো অসুবিধা নেই বাড়িতে, কিন্তু কেন জানি না আজকাল ওই বাড়িতে থাকতে আমার ভয় লাগছে রে শিমুল। আমার সবসময় মনে হচ্ছে ওরা আমাকে বোধহয় মেরেই ফেলতে চাইছে। কি বলছো কি বিপাশা দি? ঠিকই বলছে। এখন তোর স্বার্থে ঘা লেগে গেছে। চন্দনের কিছু করার নেই এখন, জানিস তো ওই মেয়েটা না চাপ দিচ্ছে। আর বিপাশা তো ওই বাড়িতেই রয়েছে এখনো, ওর ব্যাপারে কথা বলবো বলেই তো এসছি। দেখো, আমার মনে হয় আমাদের কিন্তু একবার থানায় যেতে হবে, পুলিশের সাথে কথা বলতে হবে যাতে প্রোটেকশন পাওয়া যায়। কি করবো শিমুল? पहले तो गेছিলাম পুলিশের সাথে কথা বলতে, सब तो बात হয়ে গেছিল। उसके बाद पता नहीं कौन जाके क्या बोल के आया। पुलिस तो और कुछ করতেই চাইছে না, কোনো স্টেপ भी নিচ্ছে না। तुम तो थी ना वहाँ पे, কি বললো শুনলে না? कि ওদের दूसरा भी बहुत सारा काम আছে। এটা তো হতে পারে না, এই বাড়াবাড়িটা না কিছুতেই মানবো না। এই ব্যাপারটা থেকে নিষ্পত্তি করতে হবে। তোর ভাবতে তো আমার আর ভালো লাগে না, আমার সত্যিই ভালো লাগছে না। আমার কখনো কখনো মনে হচ্ছে নিজেই দুনিয়া ছেড়ে চলে যাই। এত অসম্মান, এত অপমান, এত অবিশ্বাসের যন্ত্রণা সহ্য করতে পারছি না। দুনিয়া ছেড়ে চলে যাওয়াটা খুব সোজা, তাই না বিপাশা দি? দুনিয়া ছেড়ে তো যে কেউ চলে যেতে পারে। এর মধ্যে কি মহিমা আছে গো? মহিমা আছে না লড়াই করাতে। 1 ইঞ্চিও মাটি ছাড়বে না, মাটি আঁকড়ে পড়ে থাকবে, নিজেকে নতুন করে প্রেজেন্ট করো বিপাশা দি। আমার কথা ভাবো তো, আমার কি এরকম সিচুয়েশন আসেনি? আমি কি মরে যাওয়ার কথা ভাবিনি? কিন্তু তখন তোমরাই আমাকে বুঝিয়েছো, আর এখন নিজের বেলায়। সত্যি সত্যি তাই শিমুল, যখন নিজের লড়াইটা আসে না তখন বোঝা যায় যে লড়াইটা কতটা ডিফিকাল্ট। যার যার লড়াইটা যে তাকে তাকেই লড়তে হয় শিমুল। যখন তোর জীবনে এরকম একটা ফেজ এসেছিল তখন আমরা তোকে বলেছি সবই, কিন্তু তুই একমাত্র বুঝতে পেরেছিলি যে সেই ফেজটা কতটা ডিফিকাল্ট। আর আজকে যখন আমার জীবনে এই একই ঘটনা ঘটছে, আমি বুঝতে পারছি যে লড়াইটা কতটা কঠিন, কি কঠিন। আর সব থেকে দুঃখের বিষয় কি জানিস তো? তুই তো আগাগোড়াই জানতি, বিয়ের পর দিন থেকে জানতি, পরাগের সঙ্গে তোর তো বনিবনা কোনো কালেই ছিল না। বল, আমি তো কিছু জানতাম না শিমুল, আমি তো একরকম জেনে এসেছিলাম এতগুলো বছর। এই আঘাতটাই তো আমি সহ্য করতে পারছি না, যে এতগুলো বছর পর এসে আমি কি শুনলাম, কি ফেস করছি। বারবার এই একই কথা বলো না বিপাশা, এতদিনে তো তোমার গা সওয়া হয়ে যাওয়া উচিত। তুমি মনে করো তুমি একটা ভুল ছেলেকে ভালোবেসেছিলে, ভুল ছেলেকে বিয়ে করেছো। আসলে কি বলো তো, তোমার ভালো মানুষের জন্য তুমি বুঝতে পারোনি চন্দন কিরকম। দেখো, সত্যি কথা বলতে কি, কোনো মানুষ কিন্তু একদিনে খারাপ হয় না, তার মধ্যেই খারাপ ব্যাপারটা থেকে যায়। চন্দন হয়তো এরকমই ছিল,
এমন কোনো ঘটনা ঘটায়নি বলে তুমি বুঝতে পারোনি, বা অন্য কিছু ঘটিয়েছে সেটা তুমি জানতে পারোনি। একদিনে এই জিনিস হতে পারে না। যার স্বভাব খারাপ হয় সে বরাবরই খারাপ থাকে। একদিনে কারোর স্বভাব নষ্ট হয় না বিপাশা। अच्छा अच्छा ठीक है सुचरिता दी, पहले शिमूल का सिचुएशन सॉल्व हो जाए, उसके बाद आज ही हमरा कुछ ना कुछ व्यवस्था करो। इसको तो ऐसे नहीं छोड़ सकते ना खाली हाथ, कुछ ना कुछ करते ही হবে। हाँ শিমুল, হ্যাঁ স্যার। এসো মা, এই কাগজপত্রগুলো এবার একটু সই করতে হবে। স্যার বলছিলাম, এখন নয় আমি পেপারগুলো সাইন করলাম, কাজে জয়েন করলাম, কিন্তু ভবিষ্যতে যদি ও সুস্থ হয়ে যায় তখন কি আমরা চাকরিটা বদলে নিতে পারবো? না, সেটা আর হবে না। স্যার একটু ভেবে দেখুন না, মানে বুঝতেই তো পাচ্ছেন, ও যদি সুস্থ হয়ে যায় সেখানে আমি যদি কাজ করি, আমি কাজ করে খাওয়াই, ও বাড়িতে বসে থাকবে, ওর তো খারাপ লাগতে পারে। সেই জায়গা থেকেই আপনাকে বলছিলাম স্যার। না, এসব কথা উঠছে কেন শিমুল? আমি তো বুঝতে পারছি না, এসব কথা ওঠার তো কোনো কারণ নেই। দেখো, আমার জীবনে আর নতুন করে যে কিছু ঘটবে না, মানে কোনো মিরাকেল যে ঘটবে না, এটা তো তুমিও খুব ভালো করে জানো। আর যদি সেরকম কোনো মিরাকেল ঘটেও, তাহলে আজকের দিনটা তো আমি ভুলবো না। শিমুল, এই চাকরিটা তো তুমি চাওনি, চাকরিটা আমি তোমাকে করতে বাধ্য করছি। একবার তুমি চাকরিটা পাওয়ার পরে সেই চাকরি আমি তোমার কাছ থেকে কেড়ে নেব, এটা তুমি ভাবলে কি করে বলতো? না না, চাকরিটা তুমি করো, এতে আমি না হয় অন্য কিছু করব, তাতে কোনো অসুবিধে নেই। চাকরিটা যদি তুমি করো তাতে তো আমার ভালোই লাগবে, কোনো অসুবিধে তো নেই। অবশ্য তুমি এই বিশ্বাসটা করবে কিনা সেটা আমি জানি না। দেখো পরাগ, ডিসিশন যখন একবার হয়ে গেছে তো হয়ে গেছে। আমি তো সব কাগজপত্র রেডি করে নিয়ে এসেছি, ইমিডিয়েটলি ডিআই অফিসে এটা সাবমিট করতে হবে। আমার যতদূর মনে হচ্ছে আগামী মাসের 1 তারিখেই শিমুল স্কুলে জয়েন করতে পারবে। এখন আর দোনামোনা কারোরই পক্ষে মানানসই হবে না। স্যার, আমার দিক থেকে তো কখনোই কোনো দোনমনা ছিল না স্যার। আমার ডিসিশন বরাবরই ফার্ম ডিসিশন ছিল। আপনি বরং শিমুলকে একটু বোঝান। বোঝান বলতে স্যার, একবার ভেবে দেখুন, ওখানে যারা কালিগরা আছে তারা তো পরাগের বদলে আমাকে অ্যাকসেপ্ট নাও করতে পারে। তুমি এত সব ভাবছো কেন বৌমা? কে ভাবার দিব্যি দিয়েছে তোমাকে? তোমার জায়গায় তো অন্য কোনো টিচারও আসতে পারতো, তা তখন তারা এই টিচার সম্পর্কে কিছু মনে করতো? আরে কলিগদেরও তো কাজকর্ম আছে নাকি, তারাও তো ক্লাস করে, নিজেদের কাজ নিয়ে প্রত্যেকেই ব্যস্ত। আর তাছাড়া তোমাকে কে মারলো না তা নিয়ে আশা করি তোমার কোনো রকম কোনো অসুবিধা নেই, কি তাই তো? এতে চাকরি বাকরিরও কোনো অসুবিধা হয় না। আর যদি কোথাও কোনো রকম কোনো ঘটনা ঘটেও থাকে তাহলে তুমি সবাইকে মানিয়ে নিতে পারবে, এটা কিন্তু তোমার প্রতি আমার বিশ্বাস। এখন মন দিয়ে চাকরি করো, আমি তো তোমার পাশে রইলাম নাকি? স্যার, আপনাকে একটা কথা বলি, শিমুল যদি এই স্কুলে জয়েন করে আপনারা কিন্তু স্কুলে একজন অ্যাসেট পাবেন। ও যদি স্কুলে জয়েন করে তাহলে আলটিমেটলি কিন্তু স্কুলেরই বেনিফিট হবে স্যার। আমার তুলনায় অনেক যোগ্য একটা মানুষকে আপনারা পাবেন। আপনি এত সিনিয়র মানুষ, এত বিচক্ষণ মানুষ, আপনি নিশ্চয়ই সবটা জানেন, বোঝেন। পরাগ, তুমি ভালো হয়ে ওঠো, সুস্থ হয়ে ওঠো। স্যার, আপনি আমাকে আশীর্বাদ করুন, যন্ত্রণাটা আমাকে যেন আর বেশি দিন ভোগ করতে না হয়। এই কথাগুলো যখন বলো পরাগ, মায়ের কথা কি একবারও ভাবো না? না গো না, ভাবে নেই গো বিপাশা, ভাবে নেই। মাস্টার চা, মাস্টার মায়ের কথা যদি ভাবতো তাহলে কি কথাগুলো বলতো বলো তো? হ্যাঁ, ছেলে আমার বাড়ি স্বার্থপর, ও নিজের কথা ছাড়া কারো কথা কখনো ভাবে না তো। আমি যে খুব স্বার্থপর সেটা তো তুমি জানো মা, ছোট থেকে তো দেখেছো আমাকে। আমি যদি স্বার্থপর না হতাম তাহলে আমার জীবনে কি এই ঘটনাগুলো ঘটতো? দেখো পরাগ, আমরা কিন্তু এই বাড়িতে আসি এটা শুনবো বলে যে তুমি একটু একটু করে ভালো হয়ে উঠছো,
তুমি যদি মনে মনে এরকম খারাপ থাকো তাহলে শিমুল তোমার সঙ্গে থাকবে কি করে বলো তো সারাক্ষণ? হ্যাঁ, তুমি কি শিমুলের কথাটা একবারও ভেবে দেখেছো? সত্যি তুমি তুমি বোধহয় কথাটা ঠিকই বলছো সুচরিতা বৌদি। সত্যি তো আমি এইভাবে তো ভেবে দেখিনি ব্যাপারটা। पर सोचना पड़ेगा ना पराग, ना भावले कैसे होबे? हाँ, और एक बार सोचो, एक माँ के सामने ये सब बात बोलबे तो उनार कितना बुरा लगबे, और शिमुलेर भी तो बुरा लगबे। जो भी हो वो तो एसेছে তোমার बीवी হয়ে फिर से। আমি অবশ্য শিমুলকে বলেছিলাম যে চাকরিটা হয়ে গেলে বিয়েটাকে ও। খবরদার, অনেকক্ষণ ধরে তুমি এসব কথা বলে চলেছো। তোমার কি আমাকে লোভী মেয়ে মনে হয়? কি মনে করেছো তুমি যে চাকরির জন্য আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি? দেখো, আমার না সেটা মনে হয় না, আমার সেটা মনে হচ্ছে না। কি ভাবো তুমি যে তুমি কদিন পরে সেই কারণে আমি তোমায় বিয়ে করেছি। দেখো পরাগ, নিজেকে সম্মান করতে না পারো, অন্যকে না অসম্মান করার অধিকার তোমার নেই। এই কথাটা মনে রেখো। ঠিক বলেছো বৌমা, বৌমা একদম ঠিক কথা বলেছে, ঠিক বলেছে। ও কি কথা, হ্যাঁ? যে মেয়েটা নতুন করে জীবনে আবার সিঁদুর পড়েছে, তুই তাকে এই সমস্ত কথা বলছিস? বলছিস যে ও চাকরিটা করার পর যদি বিয়েটা ভেঙে দেওয়া যায়? বলে কেউ কখনো বলে? জীবনে কেউ কোনোদিন এই সমস্ত কথা বলে এরকম একটা মেয়েকে? বিয়ে যেন ছেলে খেলা গো। আমার নিজের সম্পর্কে যেটা ধারণা আমি তো সেটা থেকেই বলেছি মা। তোমার নিজের সম্পর্কে যে ধারণাগুলো ছিল না, সেগুলোকে এবার বদলানোর সময় এসেছে। কি মনে করো তুমি তুমি যে এই কথাগুলো বলো সেগুলো শুনতে আমার ভালো লাগে? লাগে না পরাগ। এই কথাগুলোতে না আমি আরো অসম্মানিত হই। তাই যদি আমাকে অসম্মান না করতে চাও এই কথাগুলো বলো না। আর আজ থেকে মনে মনে ভালো থাকার চেষ্টা করো, ভালো হওয়ার চেষ্টা করো। দেখো, তোমার শরীরের কষ্ট তো আমরা কেউ কমাতে পারবো না, কিন্তু এই যে আমরা সবাই তোমার পাশে আছি, তোমার মনের কষ্ট তো কমাতে পারছি। তাতেও যদি তোমার এতটুকু ভালো না হয়, তোমার পাশে থাকার তো কোনো মানে নেই, তাই না?